আহনাফ সারা রাত গেস্টরুমে দরজার বাইরে বসে রয়েছিল এক পলক অদিতিকে দেখার জন্য। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে সেখানে ঘুমিয়ে পড়েছে আহনাফ। সকালে ঘুম ভাঙার পর অনেকক্ষণ অদিতিকে ডেকেছে সে। অদিতি সাড়া না দেওয়ায় আহনাফ বাধ্য হয়ে নিজের ঘরে চলে যায়। আহনাফ উদাসীন হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। যাওয়ার আগে গেস্টরুমের দিকে অনেকক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকেছে সে। অদিতির বিমুখতায় হৃদয়ে পুড়ছে আহনাফের, সাথে নিজের ওপর প্রচণ্ড রাগও উঠছে তার। কেন সে গ্রহণ করতে পারছে না সবার সামনে অদিতিকে? হোক না সে আনস্মার্ট কিংবা ভীতু, কিন্তু এই অদিতিকেই তো হৃদয়ে জায়গা দিয়ে ফেলেছে সে। কবে কাটবে তার এই জড়তা, এই অস্বস্তি? অদিতি ভাবলেশীর হয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে। ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছে অদিতি। নিজের আশেপাশের প্রত্যেকটি মানুষের ওপর এক আকাশ পরিমাণ অভিমান এসে ভর করেছে অদিতির মনে। আহনাফের যত্নগুলো আদিখ্যাতা ছাড়া আর কিছুই মনে হয় না অদিতির কাছে। বাবার বাসায়ও ফিরে যেতে পারে না সে, মা আর ভাবির জন্য। কত করে অদিতি বলেছে আহনাফের সাথে সে থাকতে চায় না। আহনাফ তাকে নিয়ে বিব্রত বোধ করে সবার সামনে, কিন্তু তার মা আর ভাবি একটা কথাই বলে অদিতিকে, ধৈর্য ধর, সহ্য করে নে। আর কত সহ্য করবে সে? কেন সহ্য করবে? একদিন সাহস করে চলেও গিয়েছিল অদিতি। যাওয়ার কোনো জায়গা না থাকায় সারা রাস্তা এদিক সেদিক ঘুরে বেরিয়েছে, কিন্তু আহনাফ আবার খুঁজে বাসায় নিয়ে এসেছে তাকে। অদিতি সিদ্ধান্ত নিয়েছে আহনাফ তাকে ডিভোর্স না দিলেও সে ঠিকই আহনাফকে ডিভোর্স দিয়ে দেবে। বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব খোঁজার জন্য চেষ্টা করেছে অদিতি, কিন্তু ভাগ্য সায় দিচ্ছে না। আহনাফের তার জন্য কিনে আনা দামি দামি শাড়ি গহনাগুলোর দিকে তাচ্ছিল্যের নজরে চেয়ে থাকে অদিতি। এত দামি দামি জিনিসপত্র পেয়ে কি লাভ যদি স্বীকৃতি না পায়? আহনাফ মাত্র মিটিং শেষে নিজের কেবিনে এসে বসেছে। অদিতিকে ইতিমধ্যেই 3 থেকে 4 বার কল করেছে আহনাফ, কিন্তু অদিতি তার কোনো কল রিসিভ করেনি। হৃদয় শূন্যতায় খা খা করছে আহনাফের, আর পারছে না সে নিজেও এভাবে থাকতে। অদিতির ফ্যাকাশে মুখটা দেখলে আহনাফের দম বন্ধ হয়ে আসে। আহনাফ স্বগতোক্তি করে বলতে থাকে, আর পারবো না আমি তোমাকে এভাবে অবহেলা করতে। যে যাই বলুক সবার সামনে এইবার আমি নিজের স্ত্রী হিসেবে তোমাকে স্বীকার করে নিব অদিতি। নিজের সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আর কর্মক্ষেত্রের কারো জায়গা থেকে আমি আর বিব্রত বোধ করে তোমাকে লুকিয়ে রাখবো না। তোমাকে সবার সামনে স্বীকৃতি দেব আমি। সবার সামনে চিৎকার করে বলবো, তুমি আমার অদিতি, আহনাফের অদিতি, আহনাফের বিয়ে করা স্ত্রী। তখনই নাবিলা আহনাফের কেবিনে প্রবেশ করে। আহনাফের মলিন মুখশ্রীর দিকে চেয়ে মৃদু হাসি দেয় নাবিলা। এই 1 বছরে বিভিন্নভাবে আহনাফকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে নাবিলা, কিন্তু আহনাফ কখনোই ফিরে তাকায়নি তার দিকে। ধীরে ধীরে নাবিলার আহনাফের প্রতি মোহ কেটে গেছে। প্রত্যয়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হয়েছে। প্রত্যয়ের কাছে থেকেই নাবিলা জেনেছে আহনাফের বিয়ের কথা। প্রিয়তা অদিতির বান্ধবী হওয়ায় প্রিয়তার কাছে সকল বিষয় শেয়ার করে অদিতি। প্রিয়তার মাধ্যমে প্রত্যয় জেনেছে আহনাফের বিয়ের ব্যাপারে, আর তার মাধ্যমে জেনেছে নাবিলা। তবে সারা অফিসের অন্যান্য স্টাফদের কাছে বিষয়টা না রটানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যয় আর নাবিলাও অধীর আগ্রহে অপেক্ষা করছে আহনাফ কি করে সেটা দেখার জন্য। নাবিলা নিজের কৌতূহল আর দমিয়ে রাখতে না পেরে বলেই ফেলে, স্যার বিয়ে যখন করেছেন অ্যানাউন্সমেন্টটা একবার করেই ফেলেন। নাবিলার কথা শুনে আহনাফ অবাক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। নাবিলা মৃদু হেসে বলে, প্রত্যয়ের কাছ থেকে আমি এসব কিছু জেনেছি। প্রত্যয়ের বোন নাকি আপনার স্ত্রী, মানে ম্যাডামের বান্ধবী। তবে আমরা কিন্তু আর কাউকে আপনার বিষয়ে কিছু বলিনি স্যার। আহনাফ এবার ইতস্ততা বোধ করে বলল, আপনার ম্যাডামের সাথে আমার মান অভিমান চলছে। আমার বেগম খুবই রেগে আছেন। নাবিলা ভ্রুজোড়া কুঞ্চিত করে বলে, রেগে থাকার মতো কাজ করলে রাখবে না? আহনাফ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, মিস নাবিলা, আপনার কাছে আমার অনুরোধ, এখন অফিসে কিছু রটাবেন না। আমি চাই আমার মুখেই সবাই আমার স্ত্রীর ব্যাপারে জানুক। কালকেই একটা প্রেস কনফারেন্স ডেকে আমি সবার সামনে আমার স্ত্রী অদিতিকে পরিচয় করিয়ে দিব। নাবিলা মুচকি এসে বলে, ওকে স্যার। আহনাফ মনে মনে ভাবে, আমার বেগম সাহেবা, আপনার অভিমান এবার ভাঙবার পালা। আজকে বাসায় গিয়ে তোমার সব রাগ অভিমান দূর করবে তোমার স্বামী। কিন্তু আহনাফ কি আর জানে বাসায় তার জন্য এক ভয়াবহ ঝড় অপেক্ষা করছে? আহনাফ আজ অদিতির জন্য লাল টুকটুকে শাড়ি, লাল রঙের কাঁচের চুড়ি আর লাল গোলাপ ফুলের তোড়া কিনেছে। আজ যেভাবে হোক অদিতির সাথে আহনাফ তার সম্পর্ক ঠিক করবে। অদিতির অভিমান ভেঙে তাকে নিজের করে নেবে। গোলাপের তোড়া হাতে নিয়ে আহনাফ মৃদু হেসে বলে, আজ তোমাকে সম্পূর্ণ আমার করে দিব অদিতি। অনেক দূরে দূরে থেকেছো তুমি আমার কাছ থেকে, আর না। অদিতির জন্য কেনাকাটা করে আহনাফ খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতে আহনাফ নিজের রুমে না গিয়ে সরাসরি চলে যায় গেস্ট রুমের দিকে। গেস্ট রুমের দরজার সামনে এসে আহনাফ উৎসাহিত কণ্ঠে বলে, প্লিজ দরজা খুলো বউ পাখি আমার। দেখো তোমার জন্য আমি কত কিছু এনেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আর আমি ভুল।
তোমাকে আর অবহেলা করব না আমি অদিতি। তোমাকে নিয়ে আর কারোর সামনে বিব্রত বোধ করব না। তুমি যেমন আছো, যেভাবে আছো ঠিক সেভাবেই থাকো অদিতি। আমার কোনো আপত্তি নেই। তোমার আর আমার সম্পর্ক আর গোপন রাখবো না আমি। পুরো দুনিয়া জানবে অদিতি আহনাফের স্ত্রী। অদিতির কোনো সাড়া না পেয়ে আহনাফ এইবার গেস্ট রুমের দরজার দিকে হাত বাড়ায়। দরজা খোলাই ছিল। আহনাফ সাথে সাথেই রুমে প্রবেশ করে, কিন্তু রুমের কোথাও অদিতিকে খুঁজে পায় না আহনাফ। আহনাফ হাতে থাকা উপহারগুলো বিছানায় রেখে অদিতিকে ডাকতে থাকে। অদিতি, তুমি কি ওয়াশরুমে? কথা বলছো না কেন? আহনাফ ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। অদিতি নেই সেখানে। আহনাফ এবার চিন্তিত মুখে গেস্টরুম থেকে যেই না বেরোতে যাবে অমনি তার নজর পড়ে ড্রেসিং টেবিলের উপরে রাখা একটি ছোট্ট চিরকুটের দিকে। আহনাফ সাথে সাথে চিরকুটটি হাতে নিয়ে পড়া শুরু করে। আহনাফ সাহেব, এই চিরকুটটি যদি আপনার হাতে পৌঁছায় ধরে নিয়েন আপনার অদিতি আর নেই। আমি চলে যাচ্ছি সবাইকে ছেড়ে। অদিতিকে নিয়ে আর আপনাকে বিব্রত বোধ করতে হবে না কারোর সামনে। আপনারা সবাই অদিতিকে বোঝা মনে করেছেন। প্রথমে আমার পরিবার বোঝা ভেবে আমাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিল। বিয়ের পর অদিতি হলো স্বামীর অস্বস্তির কারণ। আমি কত করে মাকে আর ভাবিকে বললাম আমাকে ফিরিয়ে নিয়ে যেতে। তারা আমাকে আপনার এই অবহেলায় সহ্য করতে বলল। আর কত আমি সহ্য করবো আহনাফ সাহেব? আমি যদি কোনোদিন আপনার মনের মতো স্মার্ট না হতে পারি, তাহলে কি আপনি কোনোদিন আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করবেন না? আপনাকে আর আমার দায়িত্ব নিতে হবে না আহনাফ সাহেব। অদিতি নামক বোঝা আর কাউকে বিরক্ত করবে না। আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই আমি এমন এক জগতে হারিয়ে যাব যেখান থেকে আর কোনোদিন আমাকে খুঁজে বের করা আপনার পক্ষে সম্ভব হবে না। অদিতি আপনার জীবন থেকে আজ চিরতরে হারিয়ে যাবে আহনাফ সাহেব। অদিতি শেষ করে দেবে নিজেকে। আপনি আজ থেকে দায়িত্ববোধের শিকল থেকে সম্পূর্ণ মুক্ত। অদিতি আজ আপনাকে মুক্ত করে দিল। ভালো থাকবেন। ইতি আপনার অদিতি। অদিতির রেখে যাওয়া চিরকুটটি পরে আহনাফের আত্মার পানি শুকিয়ে গেল। আতঙ্কে বুকের ভেতরে ধরফর শুরু হলো। আহনাফ চিৎকার করে বলল, না 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 অদিতি, না, তুমি এই কাজ করতে পারো না। এটা তুমি কি করলে বোকামে? না না, কিছু হবে না। তোমার কিছুই হতে দেব না আমি। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। আহনাফ গেস্টরুম থেকে বেরিয়ে দৌড়ে নিজের মায়ের রুমে চলে যায়। মা, আমার অদিতি কোথায়? কোথায় গিয়েছে ও? কি সব আবল তাবল কথা লিখেছে দেখো। কোথায় সে? আজমেরি ওয়াহিদ শান্ত কণ্ঠে শুধালেন। আহনাফ, এত অস্থির হচ্ছিস কেন? কি হয়েছে? অদিতি তো বিকেলে কোথায় যেন বেরিয়ে গেল। আহনাফ অস্থিরতায় চিৎকার করে বলল, বেরিয়ে গেছে মানে? কোথায় বেরিয়েছে? তুমি কিভাবে ওকে একা যেতে দিলে? আমাকে বলনি কেন? আহনাফ অশান্ত হয়ে সজোরে নিজের চুল খামচে ধরে অস্থির কণ্ঠে বলল, এখন কোথায় খুঁজবো ওকে আমি? ফোনটাও তো গেস্ট রুমে ফেলে রেখে গিয়েছে। আহনাফ বাবা, তুই একটু শান্ত হ। কি হয়েছে অদিতির? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহনাফ চিরকুটটি তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে এক প্রকার দৌড় দিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে আহনাফ। বুকের ভেতরে যেন উথাল পাথাল শুরু হয়েছে আহনাফের। মাত্রাতিরিক্ত উদ্বেগে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে আহনাফের। ড্রাইভ করতে করতে আহনাফ অস্থির কণ্ঠে বলতে থাকে, প্লিজ কোনো পাগলামি করো না অদিতি। আর কোনোদিন তোমায় আমি অবহেলা করব না। তোমার কিছু হলে শেষ হয়ে যাব আমি। নিজেকে আর কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না। তুমি আমার জীবন হয়ে গেছো অদিতি। এত বড় শাস্তি আমাকে দিও না অদিতি, প্লিজ। আহনাফ পাগলের মতো এদিক সেদিক অদিতিকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না আহনাফ তার অদিতিকে। অস্থিরতায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আহনাফের। এদিকে অদিতি রেখে যাওয়া চিরকুটটির কথা শুনে কেঁদে কেটে নাজেহাল অবস্থা অদিতির মা আমিনা বেগমের। আহনাফ অদিতিদের বাসায় যেতেই আহনাফের শার্টের কলার চেপে আমিনা বেগম আহাজারি করে বলতে লাগলেন, আমার মেয়েটার সাথে তুমি নিশ্চয়ই খারাপ আচরণ করেছ, না হলে আমার মেয়েটা এমন সিদ্ধান্ত কেন নিল? কত অনুরোধ করে আমার কাছে ফিরে আসতে চাইল মেয়েটা, আমি আসতে দিলাম না। সব দোষ আমার ফুলের মতো মেয়েটা। ওকে আমার সেদিনই ফিরিয়ে আনা উচিত ছিল। আহনাফ অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, কিচ্ছু হবে না আমার অদিতির। ওকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো আমার কাছে। আপনার মেয়ের কিচ্ছু হবে না আন্টি। আমি কথা দিলাম অদিতিকে আমি একেবারে সুস্থ স্বাভাবিক অবস্থায় খুঁজে বের করব। সে রাতে আহনাফ প্রেস কনফারেন্স ডেকে লাইভে এসে নিজের বিয়ের কথা স্বীকার করে বলল, আমি অন্যায় করেছি অদিতি, আমাকে ক্ষমা করে দাও। তুমি এখানেই আছো, ফিরে আসো আমার কাছে প্লিজ। রাগের মাথায় কোনো পাগলামি করো না বউ আমার। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। সাথে সাথে মিডিয়া জগতে আহনাফ আর অদিতিকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল। নিউজ চ্যানেলগুলোতে দেশের টপ বিজনেসম্যান আহনাফ ওয়াহিদের স্ত্রী অদিতির মিসিং হওয়ার খবর ছড়িয়ে পড়ল সাথে সাথে। আহনাফ তাড়াতাড়ি প্রেস কনফারেন্স শেষ করে আবার বেরিয়ে পড়ল অদিতির খোঁজে, কিন্তু না, অদিতির কোনো হদিস খুঁজে পাওয়া গেল না। এমনকি প্রিয়তার বাসায়ও যায়নি অদিতি। তবু আহনাফ ঢাকার ব্যস্ত রাস্তায় খুঁজে চলেছে তার অদিতিকে। আহনাফ জানে না কোথায় খুঁজবে অদিতিকে, তবে আহনাফের হৃদয়ে তাকে বলেছে যে কোনো জায়গায় সে যেখানে থাক অদিতি ফিরে আসবে তার কাছে। রাতের অন্ধকার আস্তে আস্তে কেটে যেতে থাকে। পূর্ব আকাশে প্রথম আলোর রেখা দেখা দেয়, আর চারপাশে মৃদু শীতল বাতাস বইতে থাকে। পৃথিবী যেন ধীরে ধীরে জেগে ওঠে। প্রকৃতির সমস্ত কণ্ঠে নতুন দিনের আগমন সাড়া দেয়। সারা রাত অদিতিকে পাগলের মতো খুঁজে নিস্তব্ধ নিস্তেজ হয়ে বাসায় ফিরে আসে আহনাফ। আহনাফের নাজেহাল অবস্থা দেখে আহনাফের বাবা আর মা ব্যাকুল হয়ে ছুটে আসেন তার দিকে। অদিতির কোনো খোঁজ পাওয়া গেছে? আহনাফ নিস্তেজ কণ্ঠে বলে,
না মা, কোথাও খুঁজে পাইনি আমার অদিতিকে। তখনই আলভি আহনাফদের বাড়িতে প্রবেশ করে। আলভি দেশে ফিরে এসেছে আজ প্রায় কয়েকদিন হলো। 1 মাস পরেই প্রিয়তার সাথে এঙ্গেজমেন্ট হবে আলভির। আলভিকে দেখে আহনাফ অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, তুইও তো অদিতিকে খুঁজতে বেরিয়েছিলি, কোথাও পেয়েছিস ওকে? না ব্রো, সারা শহরে তন্ন তন্ন করে খুঁজেছি আমি, কিন্তু মিষ্টি ভাবির কোনো হদিস খুঁজে পাইনি। এতক্ষণে ভাবি সত্যি সত্যি আবার নিজের কোনো ক্ষতি। আলভি কথা শেষ করতে পারে না, তার আগে আহনাফ আলভির নাক বরাবর পাঞ্চ মেরে তার মুখ বন্ধ করে দেয়। একদম বাজে কথা বলবি না আলভি, আমার অদিতির কিচ্ছু হবে না। আলভি নিজের নাক চেপে ধরে ক্ষিপ্ত স্বরে বলল, এতই যখন টান তো অবহেলা করেছো কেন তুমি? তুমি কি ভাবো কিছুই আমি জানি না? সবকিছু শুনেছি আমি, তোমার জন্যই ভাবি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আহনাফ আর সহ্য করতে না পেরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাগে অস্থিরতায় একের পর এক জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। যেখানে তার অদিতি নেই সেখানে অন্য কোনো জিনিসেরও দরকার নেই। আজমেরি ওয়াহিদ অনেকক্ষণ আহনাফের রুমের বাইরে দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন। আহনাফ রাগে চিৎকার করে বলে, আমাকে একা থাকতে দাও মা, প্লিজ। ভাঙচুর করতে করতে এক পর্যায়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মেঝেতে ধপ করে বসে পড়ে আহনাফ। আহনাফের মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা কেউ শক্ত করে খামচে ধরেছে। অদিতির রেখে যাওয়া চিরকুট হাতে নিয়ে বুকের বাঁ পাশ শক্ত করে চেপে ধরে সে। তখনই আহনাফের কাছে একটা ফোনে কল আসে। আহনাফ সাথে সাথে উতলা হয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে আহনাফের লোকেরা তাকে বলে, স্যার, নীল রঙের থ্রিপিস পরা একটি মেয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছে কাল রাতে। আপনার স্ত্রীর বয়সী হবে, একটু হসপিটালে এসে চেক করে যান তো। কথাটি শুনে আহনাফের হাত থেকে ধপ করে মোবাইল ফোন পড়ে যায়। হৃদস্পন্দন গতি হারায়, চোখ থেকে গড়িয়ে পড়ে নোনা জল। আহনাফ মেঝে থেকে উঠে হুড়মুড় করে লিভিং রুমে এসে অস্থির কণ্ঠে পুরো ঘটনা বললে আলভি অবাক হয়ে চোখ ছানাবড়া করে তাকায়। এটা হতেই পারে না ব্রো, ওইটা অন্য কোনো মেয়ে হবে, আই এম ড্যাম শিওর। দাঁড়াও, আমি আসছি তোমার সাথে। আলভি আজমেরি ওয়াহিদকে শান্ত থাকার ইশারা করে আহনাফের সাথে বেরিয়ে যায়। সারা রাস্তা আহনাফ অস্থিরতায় হাই হতাশ করতে থাকে। তবে হাসপাতালে পৌঁছানোর পর আহনাফের খানিকটা স্বস্তি হয়। মেয়েটা অদিতি না, অদিতির বয়সে অন্য কেউ। দুঃখিত স্যার, আমরা চিনতে পারিনি। আলভি রেগে বলে, আশ্চর্য, চিনতে পারবেন না কেন? ছবি ভালো মতো দেখেননি নাকি? কিন্তু এই ঘটনার পর আহনাফের আতঙ্ক আরও বেড়ে যায়। আহনাফ অস্থির হয়ে হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে বসতে বসতে বলে, তুই বাসায় চলে যা আলভি, আমি অদিতিকে আবার খুঁজতে বের হব। আলভি কিছুক্ষণ আহনাফের যাওয়ার পানে চেয়ে থাকে। আলভি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে কাকে যেন মেসেজ পাঠায়। তারপর কিছু খাবার কিনে এনে একটি ভাড়া করা ফ্ল্যাটে চলে আসে। আলভি আসতেই প্রিয়তা হাসি মুখে আলভির দিকে এগিয়ে যায়। প্রিয়তাকে দেখে আলভি দুষ্টু হাসি দিয়ে বলে, আহনাফ ব্রোয়ের নাজেহাল অবস্থা হয়ে গেছে। প্রিয়তা ভ্রুকুচকে বলে, ঠিকই আছে, অবহেলা করার আগে মনে ছিল না, বুঝুক এবার। তবুও আমার না আহনাফ ব্রোয়ের জন্য মায়া লাগছে, বেচারা ভাই আমার। আরে তুমি তো দেখছি আল্লাদে একেবারে গদগদ হয়ে গিয়েছ। তা গদগদ হবে না? যতই হোক বড় ভাই আমার। আর ভাবি কোথায়? মিষ্টি ভাবি, তাড়াতাড়ি নিচে এসো। আলভির ডাক শুনে অদিতি সিঁড়ি বেয়ে তাড়াহুড়ো করে নিচে নেমে এসে শুধায়, উনি এখন কি করছেন, কেমন আছেন? প্রিয়তা অদিতিকে হালকা ধাক্কা মেরে বলে, তোমার উনিকে আরেকটু নাকানি চুবানি খাওয়ানোর বাকি আছে বুঝলে। আলভি ডিভানে গা এলিয়ে দিয়ে বলল, ভাবি, ভাইয়ার চেহারাটা যদি একবার দেখতে, পুরো দেবদাস হয়ে গেছে একদিনে। তবে যেই দিন ভাইয়া জানবে তাকে শিক্ষা দেওয়ার জন্যই আমরাই তোমাকে লুকিয়ে রেখেছি, তখন ভাইয়া আমার অবস্থা নাজেহাল করে দিবে। প্রিয়তা কাট কাট কণ্ঠে বলল, ঠিকই আছে, এত কিউট একটা ওয়াইফ থাকতে তাকে নিয়ে নাকি বিব্রত বোধ করে তোমার বড় ব্রো। আহনাফ ভাইয়ের এই শিক্ষা সারা জীবন মনে থাকবে। তখনই আলভির ফোনে আজমেরি ওয়াহিদের ফোন আসে। আলভি কল রিসিভ করতে ওপাশ থেকে আজমেরি ওয়াহিদ উৎকণ্ঠা নিয়ে বলেন, আলভি, অদিতি ঠিক আছে না? হ্যাঁ মামি, ভাবি একদম ঠিক আছে, ওইটা অন্য কোনো মেয়ে ছিল, তারা চিনতে ভুল করেছে। আজমেরি ওয়াহিদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ছেলেটার মুখটা দেখেছিস কেমন হয়ে গিয়েছে? ওর সামনে আর মিথ্যা নাটক করতে পারছি না আমি। আলভি, এবার বলে দে সত্যিটা। এখন না মামি, ব্রো আরেকটু উতলা হোক তারপর। তুই শুধরাবি না দুষ্টু ছেলে। এইবার অদিতিকে একটু ফোনটা দে, আমি কথা বলতে চাই ওর সাথে। আলভি অদিতির দিকে চেয়ে দুষ্টু হাসি দিয়ে ফোন এগিয়ে দেয়। আহনাফ আর অদিতির মধ্যকার মনোমালিন্য প্রায় 1 বছর ধরে চলছিল। আজমেরি ওয়াহিদ অনেকবার আহনাফকে বলেছে অদিতিকে এভাবে লুকিয়ে না রাখতে, কিন্তু আহনাফ জড়তার কারণে অদিতিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারেনি। এমনকি আহনাফের বাসায় একদিন বিদেশ থেকে ক্লায়েন্টরা আসলে অদিতি ভুলবশত তাদের চোখের সামনে পড়ে যায়। আহনাফের কাছে তারা মেয়েটির পরিচয় জানতে চাইলে আহনাফ ইতস্ততা বোধ করে বলেছিল, আমাদের বাসার পেইং গেস্ট। সেই দিনই অদিতি রাগে অভিমানে চলে গিয়েছিল। কিন্তু আহনাফ অদিতিকে খুঁজে আবার বাসায় ফিরিয়ে নিয়ে এসেছে। হাঁটু গেড়ে বসে অদিতির কাছে মাফও চেয়েছে, কিন্তু অদিতি ক্ষমা করতে পারেনি আহনাফকে। এরপর থেকে অদিতির সাথে আহনাফের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। আহনাফের এই আচরণে আজমেরি ওয়াহিদ আর আহনাফের বাবা আশরাফ ওয়াহিদও রেগেছিলেন আহনাফের ওপর। অদিতিও এরপর থেকে আহনাফকে উপেক্ষা করা শুরু করেছে। প্রিয়তার কাছে অদিতি প্রায়ই এসব বিষয়ে শেয়ার করত।
এর মধ্যে আলভিও দেশে ফিরে আসে। আলভি দেশে ফিরে আসলে প্রিয়তার কাছ থেকে এসব ঘটনা শুনে খুবই শকড হয়। যদিও 1 বছর আগে আলভি বুঝেছিল অদিতি আর আহনাফের মধ্যকার সম্পর্ক ভালো নয়, কিন্তু সে বিষয়টা বুঝেও না বোঝার ভান করেছে। তবে প্রিয়তার কাছ থেকে এসব ঘটনা শুনে আলভিরও আহনাফের ওপর প্রচণ্ড রাগ অনুভূত হয়। অদিতির প্রতি আলভির সবসময় একটা মায়া কাজ করে, তাই আলভি আর প্রিয়তা মিলে এই প্ল্যান বানায় আহনাফকে সাহায্য করার জন্য। আজমেরী ওয়াহিদ প্রথমে এসবে রাজি না হলেও এক পর্যায়ে অদিতির মুখের দিকে চেয়ে রাজি হয়ে যান, তবে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন তিনি। আলভি উৎসাহিত হয়ে আজমেরী ওয়াহিদকে জড়িয়ে ধরে বলেছিল, নো টেনশন মামি, ব্রোকে একটু শখ না দিলে ব্রো সোজা হবে না। আই এম সো এক্সাইটেড ব্রোয়ের এক্সপ্রেশন দেখার জন্য। আলভি আজমেরী ওয়াহিদের কাছ থেকে পারমিশন নিয়ে অদিতিকে একটি ভাড়া করা ডুপ্লেক্স ফ্ল্যাটে নিয়ে আসে আহনাফের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। প্রিয়তাও অদিতির সাথে সেখানেই থাকবে, আর সেই ড্রামাটিক চিরকুটটিও আলভি লিখিয়েছে প্রিয়তাকে দিয়ে, যাতে আহনাফের অবস্থা আরও নাজেহাল হয়। অদিতিও তাদের এসব কাজে আর মানা করেনি। আহনাফের ওপর প্রচণ্ড অভিমান অদিতির। অনেক কষ্ট দিয়েছে আহনাফ অদিতিকে, সবসময় নিজের প্রেস্টিজকে গুরুত্ব দিয়েছে সে। অদিতি নিজের শাশুড়ির সাথে কথা শেষ করে ডুবে চলে যায়। প্রিয়তার মোবাইল ফোন থেকে কাল প্রেস কনফারেন্স আহনাফের করা স্বীকারোক্তির ভিডিওগুলো দেখতে থাকে। অভিমানে চোখ দুটো ছলছল করে ওঠে তার। এখন কেন উনি অদিতি করছেন? এতদিন না এই অদিতিকে পরিচয় দিতে ওনার অস্বস্তি হয়েছিল? অদিতি সহজে ধরা দিবে না আহনাফের কাছে। আহনাফেরও হৃদয় পুরুক, সেও ক্ষতবিক্ষত হোক। অদিতি ফোন বন্ধ করে প্রিয়তার হাতে ধরিয়ে দেয়। তুমি যে আমার সাথে থাকবে, তোমার বাসায় কৈফিয়ত দিতে হবে না। আরে চিল অদিতি, বাসায় আমি ম্যানেজ করে নিয়েছি। এমনিতেও প্রত্যয় ভাইয়া জানলে সাথে সাথেই আহনাফ ভাইয়ার কাছে খবর পৌঁছে যেত। আহনাফ ভাইয়া তো আমাদের বাসায় গিয়েও তোমার খোঁজ করেছে, সেটা জানো? আহনাফের কথা শুনে অদিতি নিশ্চুপ হয়ে যায়। অদিতি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ঘর গুছাতে থাকে। এদিকে পুরো শহরের আনাচে কানাচে অদিতিকে খুঁজে বেড়াচ্ছে আহনাফ, কিন্তু আজও একরাশ হতাশা ছাড়া আহনাফ কিছুই খুঁজে পায় না। আহনাফ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আবার বাসায় ফিরে আসে। আজমেরী ওয়াহিদের এইবার প্রচণ্ড খারাপ লাগে আহনাফের জন্য। কিছু বলতে গিয়েও আলভির ইশারায় থেমে যান তিনি। আহনাফ আর নিজের রুমে যায় না, সরাসরি গেস্ট রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। দম বন্ধ হয়ে এক ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে আহনাফের হৃদয়ে। সবসময় পরিপাটি থাকা আহনাফের চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে। চোখে মুখে দুশ্চিন্তা আর আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। আহনাফ আলমারি থেকে অদিতির রেখে যাওয়া শাড়িগুলো বের করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ে। বুকের ভেতরে শূন্যতার গভীর চাপ সৃষ্টি হয়। অদিতিকে হারানোর ভয়ে হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে আহনাফের। আর দমিয়ে রাখতে পারে না আহনাফ নিজের অনুভূতিকে। চিৎকার করে কাঁদতে শুরু করে আহনাফ। কোথায় চলে গেলে তুমি অদিতি? এখন আমি কিভাবে বাঁচব? আমি তো বলেছিলাম তোমাকে আমি স্বীকার করব সবার সামনে। এটা তুমি কি করলে জান বাচ্চা আমার? এত অভিমান ছিল তোমার আমার উপর, একবার শুধু বলতে তুমি আমাকে। তুমি আর সহ্য করতে পারছো না, শুধু একবার বলতে, আমি তোমার সব কথা মেনে নিতাম। ফিরে আসো আমার কাছে অদিতি, তোমাকে আর কোনোদিন কষ্ট দেব না আমি। প্লিজ ফিরে আসো তোমার স্বামীর কাছে। ভালোবাসি অদিতি, ভীষণ ভালোবাসি তোমাকে। প্রায় 1 সপ্তাহ ধরে অদিতিকে পাগলের মতো খুঁজছে আহনাফ, কিন্তু অদিতির কোনো সন্ধান পাওয়া যায়নি। এই কয়েকদিন অফিসেও যায়নি আহনাফ। পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছে আহনাফ। অদিতি তার জীবনে আর নেই, এই কথা ভাবতেই গা শিউরে উঠছে তার। প্রায় মদ খেয়ে টালমাটাল হয়ে বাড়ি ফিরে আহনাফ। গেস্টরুমে এসে ঘন্টার পর ঘন্টা অদিতির শাড়ি হাতে নিয়ে বসে থাকে। ছেলের এই অবস্থা দেখে আজমেরী ওয়াহিদ আর সত্য চাপা রাখতে পারছেন না। তবুও অদিতি আর আলভিকে দেওয়া কথা তো তার রাখতেই হবে, তাই অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিশ্চুপ থাকতে হচ্ছে তাকে। এদিকে অদিতিও যে খুব ভালো আছে তা নয়। প্রায় প্রতিদিনই নিজের শাশুড়ির কাছ থেকে আহনাফের বেহাল দশার খবর শুনে বুকে তীব্র যন্ত্রণা হয় তার। কিন্তু পরক্ষণে আহনাফের করা অবহেলার কথা মনে করে নিজেকে শক্ত করে অদিতি। আহনাফ আর অদিতি দুজনেই বিরহের অনলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আলভি অবশ্য বেশ মজায় নিচ্ছে এই 1 সপ্তাহ ধরে। এটা সেটা বিভিন্ন কথা বলে আহনাফের ভয় আর আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। অদিতির ভাই ইমতিয়াজও অদিতিকে খুঁজছে অনেকদিন ধরে। অদিতির মা আমিনা বেগম অদিতির শোকে বিছানায় পড়ে গিয়েছেন। যারা যারা একসময় অবহেলা করেছে অদিতিকে, আজ তাদের সবারই এক প্রকার নাজেহাল অবস্থা। আহনাফ প্রতিদিনের মতো আজও গাড়ি নিয়ে বেরিয়েছে অদিতিকে খুঁজতে। বিভিন্ন দোকান রেস্টুরেন্টে অদিতির ছবি দেখিয়ে অস্থির কণ্ঠে বলেছে, এই মেয়েটাকে যদি দেখে থাকেন তাহলে সাথে সাথে তার নাম্বারে যোগাযোগ করতে। এর মধ্যে পুলিশ স্টেশনেও অদিতির মিসিং রিপোর্ট করেছে আহনাফ। অদিতিকে খুঁজে বের করার যত ধরনের চেষ্টা করা দরকার সব করেছে আহনাফ। আহনাফের মন বলছে অদিতি একদম ঠিক আছে, সুস্থ আছে, তার খুব কাছেই আছে। অদিতি আজ বোরকা পরে মুখ ঢেকে বের হয়েছে কিছু কেনাকাটা করার জন্য। অদিতিকে সবাই খুঁজছে এটা সে জানে, তাই কোথাও বেরোনোর সময় মুখ ঢেকে বের হয় অদিতি। অদিতি কসমেটিক্স শপে এসে কেনাকাটা করতে থাকে, তখনই সেখানে উপস্থিত হয় আহনাফ। আহনাফ দোকানদারকে অদিতির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই মেয়েটিকে কি আপনি কোথাও দেখেছেন মামা?
প্রতিদিন কত কাস্টমাররাই তো আসে, সবার চেহারা কি মনে থাকে বাবা? আহনাফ হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে। আহনাফের উপস্থিতি টের পেয়ে অদিতির হাত পা অবশ হয়ে যায়, বুকের ভেতরটা অস্থিরতায় কেঁপে ওঠে। আহনাফ মলিন স্বরে বলে, এই মেয়েটা হচ্ছে আমার স্ত্রী, রাগ করে আমার কাছ থেকে চলে গিয়েছে। 1 সপ্তাহ ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি তাকে আমি। সে কি, কেন চলে গিয়েছে? আমারই দোষে হারিয়েছি ওকে আমি। তবে একবার ওকে ফিরে পেলে আর কখনোই আমি ওকে অবহেলা করব না। এজন্যই থাকতে মূল্য দিতে হয় বাবা। আচ্ছা, আমি যদি মেয়েটার দেখা পাই তোমাকে জানাবো। দোকানদার এইবার অদিতির দিকে চেয়ে শুধায়, মামুনি কি লাগবে তোমার বলো? অদিতি কিছু না বলে চুপ করে থাকে। আহনাফ তার কণ্ঠস্বর শুনলে চিনে ফেলবে নিশ্চিত। আহনাফ অন্যান্য দোকানগুলোতে অদিতির ছবি দেখিয়ে খোঁজ করতে থাকে। অদিতি আহনাফের কাণ্ড দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই প্রিয়তা এসে অদিতির হাত ধরে তাকে টেনে সেখান থেকে নিয়ে যায়। আরে অদিতি, তুমি কি পাগল নাকি? ভাইয়া যদি তোমাকে চিনে ফেলতো তখন কি হতো? ওনার এমন অবস্থা কেন হয়েছে? কে বলবে উনি দেশের টপ বিজনেসম্যান আহনাফ ওয়াহিদ? চোখ মুখের একদম 12টা বাজিয়ে ফেলেছেন। অদিতির কথা শুনে ড্রাইভিং সিটে বসে থাকা আলভি হো হো করে হেসে ওঠে। 1 সপ্তাহ ধরে আহনাফ ব্রো বউ ছাড়া, আর তার এই অবস্থা হওয়াটাই তো স্বাভাবিক। আপনার খেয়াল রাখা উচিত ছিল ওনার। উনি তো মনে হয় খাওয়া দাওয়া ঠিকমতো করছেন না। আরে ভাবি, এত টেনশন করো না তো, কিচ্ছু হবে না। আলভি অদিতিকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে প্রিয়তাকে নিয়ে তার এঙ্গেজমেন্টের শপিং করতে চলে যায়। অদিতি একলা বসে বসে আহনাফের বলা কথাগুলো স্মরণ করতে থাকে। বড্ড বেশি মায়া হচ্ছে অদিতির আহনাফের জন্য, কিন্তু অভিমানের কারণে অদিতি ফিরে যেতে পারছে না। অদিতি আহনাফের ছবি হাতে নিয়ে অভিমানী কণ্ঠে বলে, আগে নিজের ভালোবাসা প্রমাণ করুন, তারপর আমাকে খুঁজে পাবেন। আকাশে মেঘ, শহরের আলোগুলো হালকা হয়ে আসছে। রাতের নীরবতা ভেঙে যাচ্ছে শহরের সুর। যদিও আহনাফের মন যেন কোনো সুর খুঁজে পাচ্ছে না। আজও ব্যর্থ হয়েছে আহনাফ, খুঁজে পায়নি তার অদিতিকে। মেঘাচ্ছন্ন আকাশের পানে চেয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে আহনাফ। বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে আহনাফের। দুশ্চিন্তা, আতঙ্ক আর অস্থিরতায় ছটফট করছে আহনাফের হৃদয়। ক্লান্তি তার প্রতিটি শরীরে অঙ্গ প্রত্যঙ্গে। কোথায় হারিয়ে গেলে তুমি অদিতি? আমি শেষ হয়ে যাচ্ছি একটু একটু করে। আমাকে মরণসম যন্ত্রণার মধ্যে ফেলে কোথায় পালালে তুমি? আমাকে তার চেয়ে মেরে ফেলতে। আমার সাথে থেকে কি আমাকে শাস্তি দেওয়া যেত না, বউ পাখি? আহনাফ আর সহ্য করতে না পেরে চলে যায় বারে। অদিতির বিরহ সহ্য করতে না পেরে ড্রিঙ্ক করতে থাকে আহনাফ। আহনাফের চোখের সামনে অদিতির সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে ওঠে। অদিতির প্রতি নিজের ভালোবাসা উপলব্ধি করার পর আহনাফ অনেকবার অদিতির কাছাকাছি আসার চেষ্টা করেছে, কিন্তু অদিতি অভিমানে তাকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি। তবে আহনাফের কেয়ার দেখে অদিতি এক পর্যায়ে আহনাফের রুমে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। আহনাফের খুশির সেই দিন কোনো সীমা ছিল না, কিন্তু এর কিছুদিন পরেই যখন আহনাফ জড়তার কারণে অদিতিকে তার ক্লায়েন্টদের সামনে বাসার পেইং গেস্ট হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল, তখনই সবকিছু আবার এলোমেলো হয়ে যায়। অদিতি রাগে অভিমানে আহনাফের বাড়ি ছেড়ে চলে যায়। সেই দিনও আহনাফ অস্থির হয়ে অদিতিকে খুঁজে নিজের কাছে ফিরিয়ে নিয়ে এসেছিল, এক প্রকার জোর করে। অদিতি রাগে আহনাফের রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে চলে গিয়েছিল। আহনাফকে অনেক কথা শুনিয়েছে সেদিন অদিতি। তারপর গেস্ট রুমে গিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল সে। অদিতির ঘৃণা মিশ্রিত কথাগুলো সহ্য করতে না পেরে আহনাফ সেদিন নিঃশব্দে গেস্টরুমে এসে অদিতির পাশে শুয়ে অদিতিকে জড়িয়ে ধরেছিল। আহনাফের উপস্থিতি টের পেয়ে অদিতি তেতিয়ে উঠে বলেছিল, চলে যান আমার সামনে থেকে। এখন কেন এসেছেন আমার কাছে? আমি না পেইং গেস্ট আপনাদের বাসার? লজ্জা করে না বাসার থাকা পেইং গেস্টকে জড়িয়ে ধরতে? তুমি আমার স্ত্রী অদিতি, তাহলে ওদের সামনে স্বীকার করলেন না কেন? আহনাফ অদিতির এই প্রশ্নের কোনো জবাব দিতে পারল না। অপরাধীর ন্যায় চেয়ে রইল। অদিতি বিছানা থেকে নেমে আহনাফের বুকে ধাক্কা দিয়ে অভিমানী কণ্ঠে বলল, আপনি একটা কাপুরুষ, আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না। আমি ডিভোর্স দিয়ে চলে যাব আপনাকে ছেড়ে। এরপর এমন একজনের সাথে সংসার করব যে আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে কখনো বিব্রত বোধ করবে না। অদিতির কথা শুনে রাগে কান গরম হয়ে যায় আহনাফের। আহনাফ অদিতির গাল চেপে ধরে ক্ষিপ্ত স্বরে বলে, কত বড় সাহস তোমার! তুমি আমার সামনে দাঁড়িয়ে অন্য কারোর সাথে সংসার করার কথা বলো? আমি নরম স্বরে কথা বলছি দেখে খুব সাহস বেড়ে গেছে তোমার, তাই না? আজকের পর থেকে আর কারোর সাথে সংসার করার চিন্তাও মাথায় আসবে না তোমার। অদিতি ভয়ে শুষ্ক ঠোক গিলে পেছাতে শুরু করে। আহনাফ এক টানে অদিতির হাত ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে। ছেড়ে দিন আমাকে, ভালো হবে না কিন্তু। অদিতি নিজের কথা সম্পূর্ণ করতে পারে না, তার আগে আহনাফ রাগে অদিতির অধর ছোড়া চেপে ধরে। অদিতি আহনাফের কাছ থেকে ছোটাছুটির চেষ্টা করতে থাকে। আহনাফ অদিতিকে ছেড়ে তাকে বিছানায় ফেলে দিয়ে অদিতির গলায় মুখ ডুবায়, কিন্তু পরক্ষণেই অদিতির কান্না জড়িত কণ্ঠস্বর শুনে সংবিত ফিরে আহনাফের। অদ্ভুত এক মায়া কাজ করে অন্তরে। আহনাফ মনে মনে ভাবে, অদিতির রাগ করা তো স্বাভাবিক, ওর অভিমান না ভেঙে আমি উল্টো ওর উপরই রাগ দেখাচ্ছি। শেট! আহনাফ সাথে সাথে উঠে যায় অদিতির ওপর থেকে। অদিতির শাড়ির আঁচল গায়ে জড়িয়ে দিয়ে অদিতির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আহনাফ। আহত স্বরে বলে, আই এম সো সরি অদিতি, তুমি এখন ওসব কথা বলায় আমার হুঁশ ছিল না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ।
অদিতি ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় আহনাফের কাছ থেকে, চিৎকার করে বলে, আমি ঘৃণা করি আপনাকে, আপনি চলে যান আমার চোখের সামনে থেকে। বর্তমানে আহনাফ ড্রিঙ্ক করছে আর অদিতির বলা এসব কথাগুলো স্মরণ করছে। গলাকাটা মুরগির মতো ছটফট করছে হৃদয়টা। নিজের উপর আহনাফের ভীষণ ক্ষোভ জন্ম নিয়েছে। কি এমন ক্ষতি হয়ে যেত অদিতিকে সেই সময় স্ত্রী হিসেবে স্বীকার করে নিলে? অদিতি তো শুধু তার স্বামীর কাছ থেকে স্ত্রী হওয়ার সম্মানটুকু চেয়েছিল। অদিতি যদি সত্যি সত্যি নিজের কোনো ক্ষতি করে ফেলে এখন? এ কথা চিন্তা করতেই হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয় আহনাফের। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠতে থাকে। হাতে থাকা ওয়াইনের গ্লাস ভেঙে গুড়িয়ে ফেলে আহনাফ। বারে উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে চেয়ে থাকে আহনাফের দিকে।